এই ব্যাটটাই নিলাম এখান থেকে, খুব ভালো ব্যাট, 2200 টাকা নিল। এইখানে সব কৃত্রিম আপেল দেখুন সাজিয়ে রেখেছে গাছে, কারণ এখন তো আপেলের সিজন না। সেখানে আমরা কথা বলে নিয়েছি যে আমরা যদি মটন আনি আপনারা রান্না করে দিতে পারবেন। হ্যাঁ, কোনো ব্যাপার না, 300 টাকা পার কেজিতে লাগবে। তো ঠিক আছে, আমরা এখন এসি মেন মার্কেটে মটন কিনতে। এই দেখুন পেট্রোল পাম্প, পেট্রোল পাম্পের অবস্থা দেখুন, একদম বরফে বরফ হয়ে গেছে। সুপ্রভাত সবাইকে, শ্রীনগর থেকে বলছি। আজকে সকালটা খুবই 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 ঠান্ডাময়, শীতলময়, এবং আজকে কোনো স্নোফলস হচ্ছে না আপাতত, কিন্তু হ্যাঁ ঠান্ডা প্রচণ্ড আছে। তো আমরা এই ব্রেকফাস্ট খাবো, ব্রেকফাস্টকে আমরা রওনা দেবো হচ্ছে পেহেলগাঁও উদ্দেশ্যে। পেহেলগাঁওতে শুনেছি যে প্রায় 4 থেকে 5 ফুট বরফ জমে রয়েছে। চলুন আজকে, অবশ্য আমার চশমাটা এখনও পাওয়া যায়নি, চশমাটার জন্য আমি অনেক ফোন টোন লাগাচ্ছি সকালবেলা থেকে, কিছু এখনও উপায় হয়নি। আজ শ্রীনগরে আমাদের শেষ দিন। আজকে আমাদের ব্রেকফাস্টে দেওয়া হয়েছে গরম গরম ডিম টোস্ট, ব্রেডের ওপর ভালো করে ফাটানো ডিম ছড়িয়ে হালকা মশলা দিয়ে সোনালি করে ভেজে নেওয়া হয়েছে, বাইরে ক্রিস্পি ভেতরে নরম, সাথে 1 কাপ গরম চা। ভ্রমণের দিনের জন্য একদম পারফেক্ট শুরু। এবং বাইরে তাকাতেই দেখা গেল বাড়িগুলোর ছাদের ওপর এখনও বরফের হালকা চাদর পড়ে রয়েছে। এই রোড দিয়ে পেহেলগাঁওতে আমরা গেছিলাম বাইকে করে, সেই জিনিসটা আমার মনে পড়ে যাচ্ছে। একবার গেছিলাম বাইকে করে, একবার ট্রেনে করে নেমেছিলাম অনন্তনাগ, এবং ওখান থেকে শেয়ার গাড়ি করে এসেছিলাম পেহেলগাঁও। আর আজকে বাই রোড এই 4 চাকা করে আমরা যাচ্ছি পেহেলগাঁওতে। এখনও বরফ পড়ে রয়েছে। আজকে আর বোধহয় স্নোফলসের কোনো প্রেডিকশান নেই, স্নোফলস না হলেই ভালো, কারণ কালকে আমরা এতটা স্নোফলসে লাফালাফি করেছি, আমাদের গা হাত পা পুরো ব্যথা হয়ে গেছে। আমরা এখন যেই রোডের উপর দিয়ে যাচ্ছি সেই রোডটা হচ্ছে NH44, আর এই NH44কে, এই NH44টা আর কি কাশ্মীর থেকে কন্যাকুমারী এই পুরো ডিস্টেন্সটাকে কানেক্ট করে, ঠিক আছে। এবং এই রোডটাতে এতটা সিকিউরিটি থাকে যে ভারতের আর কোনো রোডে সেরকম আর কোনো সিকিউরিটি থাকে না। মানে যখন আপনারা যাত্রা করবেন মানে বাই রোড, তখন দেখবেন যে এইখানে মানে কি বলবো, এই 20 মিনিট 30 মিনিট বা 50 মিনিট অন্তর মানে আর্মি দাঁড়িয়ে আছে আপনাদের সুরক্ষা দেওয়ার জন্য। আর ঠিক এই রোডের ওপরেই পড়বে হচ্ছে পুলওয়ামা, এবং আপনারা সবাই জানেন যে পুলওয়ামাতে জঙ্গি অ্যাটাকটা হয়েছিল, তো এর জন্য আমরা সবাই দুঃখিত। আর আবহাওয়া বেশ ভালোই আছে, আজকে আর কোনো বৃষ্টি নেই, কিন্তু হ্যাঁ সূর্যের এখনও দেখা আমরা পাইনি। তো আমরা এক্সপেক্ট করছি হ্যাঁ সূর্যের আলো দেখা পাবো, কারণ এতটা ঠান্ডা পড়েছে। আর পেহেলগাঁও জানে আমি কিतना টাইম লাগেगा স্যার यहाँ से? 3 ঘন্টা তো লেগেই যাবে যেটা বলেছিলাম, আর যদি বরফ পড়ে তাহলে আরও বেশি লাগবে। আমরা এখন যেই এলাকার ওপর দিয়ে যাচ্ছি সেই এলাকাটার নাম হচ্ছে রাতপুরা। আচ্ছা, এই রাতপুরাতেই না প্রচুর পরিমাণে কাশ্মীরের স্যাফরন চাষ হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই দুদিকেই মানে গাড়ি যাচ্ছে আমাদের, বাঁদিকেও স্যাফরনের প্রচুর চাষ হয় এবং ডান দিকেও স্যাফরনের প্রচুর চাষ হয়। তো এই জায়গাটাকে মানে কি বলবো, মানে যতটা দূর যাচ্ছে ততটা আমি দেখতে পাচ্ছি যে স্যাফরন এর যেই জমিটা সেটা দেখা যাচ্ছে। এবং এখন কিন্তু স্যাফরনের চাষ হয় না, সেটা মাসটা হচ্ছে জুন জুলাই অগস্টে আর কি তোলা হয় স্যাফরনটা, যে ফুলটা হয়। এবং এখন এর ওপর দিয়ে মানে এর উপরে এখন পুরো বরফের চাদর বিছিয়ে আছে। কালকে যে বরফের তুষারপাত হয়েছিল সেই বরফের চাদর পুরো বিছিয়ে আছে এই স্যাফরনের এই পুরো জমিগুলোতে। এখন যেই জায়গা দিয়ে যাচ্ছি সেই জায়গার আশেপাশে প্রচুর ব্যাটের ফ্যাক্টরি আছে, ঠিক আছে। তো যে কোনো একটা ব্যাটের ফ্যাক্টরিতে আমরা ঢু মারবো আজকে এবং দেখে নেবো যে সেইখানে কিরকমভাবে ব্যাট তৈরি হয় এবং সেই ব্যাটের দাম কত আছে। আমি এই রাস্তা দিয়ে অনেকবার গেছি, কিন্তু কোনো ব্যাটের ফ্যাক্টরিতে আজ পর্যন্ত ঢুকিনি, আজকে ঢুকবো আমি। যাক, একটু রোদ্দুর উঠেছে আকাশে, আর আমরা পৌঁছে গেছি হচ্ছে ব্যাটের ফ্যাক্টরিতে। এই আমার পেছনেই আছে ব্যাটারি ওয়ার্কশপটা। চলুন ভেতরে ঢোকা যাক এবং দেখি এরকম इंतजाम करा है भीतर। बैट का मतलब सबसे लोअर रेंज कौन सा है? ये है ना 500 से स्टार्टिंग। ये 500? हाँ 500। अच्छा, और ये नीचे जो है ये 400 का है आपको देंगे। ये 400 और बीच वाला ये तो हार्ड टेनिस का है, हार्ड टेनिस बॉल का। 1200 इसमें मिक्स बैट 1200 स्टार्टिंग है 400। अच्छा, और जो हाईएस्ट जो आपका जो रेंज है वो ये क्या है ना? 7000। अच्छा, সামনেটা
ভারী আছে। তার একবার পেছনের এইটা দেখুন, খুব মোটা আছে ব্যাগটা, দারুণ মোটা। সোজা করে বসে ভালো। 7,000 টাকা বলছে এই ব্যাগটার দাম। সব উইলো है ना? हाँ ये ग्लो है, উইলো উড है सब। कश्मीरी ग्लो। আচ্ছা আচ্ছা, কাশ্মীরি উইলো না, এইসব কাশ্মীরি উইলো আছে, দেখে নিন এইসব সাজানো আছে, সব কাশ্মীরি উইলো। আমার প্রিয় জায়গা ব্যাটের কারখানা। এটা জাস্ট এখানে হ্যান্ডেলটা লাগানো হয়েছে দেখুন। ওরে ভাই, ये तो इसमें तो बहुत हार्ड है, इसका वेट बहुत है। अभी ये बनेगा, बनेगा मतलब ये बना नहीं है देख, এখনো ছিলবে ফিলবে, এখন অনেক দেরি আছে। সবে হ্যান্ডেল লাগিয়েছে, इसका हैंडल अभी सिर्फ इसमें हैंडल लगा है, हैंडल लगाओ। हैंडल है और थोड़ी शेप है। अभी इसका छिलका पड़ेगा। अंदर में बने हुए बैट आपको दिखाऊं। इस बहुत छीलना पड़ेगा ये। हाँ, ये नॉर्मल है विदाउट हैंडल। ये नॉर्मल विदाउट हैंडल। हाँ ये वी शेप इसमें निकलती है, फिर उसके बाद इसमें हैंडल लगता है, अच्छा, इसमें हैंडल लगता है। हाँ, वो जगह है हैंडल लगाने फिर का। इसमें ऐसे हो जाता है ये लगता है। ये कौन सा, ये फेविकॉल है क्या? हाँ ये फेविकॉल है। अच्छा, ये हैंडल होता है, ये अभी लगाया है ना हैंडल यहाँ ये पर? अभी वो लगा है। ये हैंडल ये है, हैंडल है ना? केन हैंडल। अच्छा अच्छा, ये हैंडल है। ये हैंडल है। इसकी हम 6 So, महीने की घुसाएगा। 6 मंथ की। 6 मंथ्स की गारंटी रहता है। हाँ ये पूरा का पूरा व्हीलो है, पूरा एकदम हाँ पूरा सब सब व्हीलो है। सब विलो में है, सब वुडन में है पूरा। দিতে হয় বুঝো না, अच्छा है बैग, हल्का भी ठीक है। ठीक है ना? ये किस लिए है? अपने लिए कि कोई बेटा यार ये चाहिए। ভাই আমার ফেভারিট প্লেয়ার হচ্ছে রাহুল দ্রাবিড়, ঠিক আছে? অনেকে হয়তো জানে না, রাহুল দ্রাবিড় এরকম ভাবে ব্যাট করতে, ঠিক আছে? আর রাহুল দ্রাবিড়ের ফেভারিট শট হচ্ছে এরকম, ঠিক আছে? তো এই ব্যাটটাই নিলাম এখান থেকে, খুব ভালো ব্যাট, 2200 টাকা নিল। যখন স্নোফলস হয় না, তখন প্রকৃতির রূপ একরকম থাকে। স্নোফলস হয়ে যাওয়ার পর যখন বরফ জমে যায়, তারপরে যখন রোদ্দুর ওঠে, তারপর যে জায়গাটা লাগে সেটাকে আসলে স্বর্গ বলে। দেখুন আমার সামনে যে জায়গাটা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি হচ্ছে পেহেলগড় অ্যাপেল ভ্যালির একদম মধ্যে না, দুপাশে অ্যাপেল ভ্যালি রয়েছে। তো চলুন আমরা দেখে নিই কোনো অ্যাপেল ট্যাপেল কেনা যায় কি না, বা কোনো জুস খাওয়া যায় কি না। আর চারপাশের জায়গাটা দেখুন, এই হচ্ছে সব অ্যাপেল ভ্যালি এখানকার। আমরা ওই দিকে যাবো, তো আমাদের রাস্তাটা পার হতে হবে। এইখানে সব কৃত্রিম আপেল দেখুন সাজিয়ে রেখেছে গাছে, কারণ এখন তো আপেলের সিজন না, আপেলের সিজন হচ্ছে সেপ্টেম্বর আর অক্টোবরে। এই দেখুন একটা আপেল, এই হচ্ছে সব প্লাস্টিকের আপেল, দেখুন দেখেছেন সাজিয়ে রেখেছে সব প্লাস্টিকের আপেলগুলো এখানে। আর এই হচ্ছে হ্যাঁ, চারদিকে আপেল গাছ, কিন্তু গাছে এখন আর আপেল নেই। তাই বলে কি এইখানে এসে আপেলের স্বাদ নেওয়া মিস করব? একদমই না। আমাকে একটা গোটা আপেল কেটে দিল এবং তার সাথে খেলাম 1 গ্লাস ঠান্ডা আপেলের রস। उतना टेस्ट नहीं लग रहा, जो टेस्ट मैंने खाया था अक्टूबर में, अक्टूबर का तो वो तो सीजन हाँ हाँ, वो टेस्ट नहीं लग रहा है, हम वही बोल रहे हैं। वो तो क्रिस्पी रहेगा। एक ही बड़ा छोटा गिलास है, छोटा गिलास बड़ा। ভালো খেতে। আপেল বাগানের মাঝে দাঁড়িয়ে আমরা 1 গ্লাস আপেলের রস উপভোগ করলাম। চারদিকে শান্ত পরিবেশ, সারি সারি গাছ, মুহূর্তটা মনে রাখার মতন। তারপর সেই সুন্দর স্মৃতি সঙ্গে নিয়েই আমরা আবার রওনা দিলাম পেহেলগাঁওয়ের দিকে। দূরে পাহাড়ের ঢালে যে ঐতিহাসিক স্থাপনটি আপনারা এখন দেখছেন, সেটি হলো আইশ মুকাম দরগা। জনপ্রিয় সিনেমা বাজরাঙ্গি ভাইজানের একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং হয়েছিল এই জায়গায়। এই হচ্ছে পেহেলগাঁও সৌন্দর্য, দেখে নিন আপনারা। ও
রোদ্দুরটা পড়েছে না বরফের ওপর, যেন মনে হচ্ছে পুরো ক্রিম সাদা ক্রিম মনে হচ্ছে, পুরো দুধে সাদা একদম পুরো কালার দেখাচ্ছে, মানে রোদ্দুরটার জন্য আরো বেশি ভালো লাগছে। আমাদের হোটেলটি নেওয়া হয়েছিল পেহেলগাঁও মার্কেটের বেশ একটু আগেই, একটু নিরিবিলি জায়গায়, চারদিকে শান্ত পরিবেশ, কোনো কোলাহল নেই, বিশ্রামের জন্য একদম উপযুক্ত। হোটেলে পৌঁছানোর আগেই চোখে পড়ল চারপাশে বরফ জমে রয়েছে। জানতে পারলাম আজ সকালেই নাকি এই বরফ পরিষ্কার করা হয়েছে। রাস্তার দুপাশে সাদা বরফের স্তূপ আর ঠান্ডা হাওয়া, পুরো পরিবেশটাই যেন আরও বেশি সুন্দর আর সতেজ লাগছিল। ফাঁকা পরিবেশ, কোনো রকম ক্রাউড নেই, কোনো রকম আওয়াজ চিৎকার বা কিছু নেই। নদীর ধারে রাফটিংয়ের পাশে আমরা হোটেল নেবো, হোটেল নিয়েছি, হোটেল ডায়মন্ড স্টার। চলুন ঢোকা যাক ভেতরে। আজ পেহেলগাঁওয়ে আমাদের থাকার ঠিকানা হলো হোটেল ডায়মন্ড স্টার। হোটেলের আশেপাশেও সাদা বরফের আস্তরণ পড়ে রয়েছে। পুরো জায়গাটা যেন একেবারে ছবির মতন সুন্দর। তবে হোটেলে চেক ইন না করার আগেই আমরা আবার গাড়িতে উঠে পড়লাম কেন? ভাবছেন কোথায় যাচ্ছি? আসলে একটা দারুণ প্ল্যান আছে আজ। আজ আমরা হোটেলেই রান্না করে খাবো, আর মেনুতে থাকছে খাসির মাংস। তবে রান্না শুরু করার আগে চারপাশের এই অসাধারণ পরিবেশটা একটু দেখুন। এ যেন পৃথিবীতে নেমে আসা ছোট্ট এক টুকরো স্বর্গ। সাদা বরফ, ঠান্ডা হাওয়া আর পাহাড়ের নীরবতা সত্যি ভাষায় প্রকাশ করার মতন নয়। সূর্যের আলো বরফের ওপর পড়ছে, পাহাড়ের সব গাছে বরফ লাগা পুরো একদম, মানে মনে হচ্ছে গাছগুলো একটা বরফের জামা পরে রয়েছে, আর পাহাড়গুলো বরফের জ্যাকেট, এবং তার নিচ থেকে বয়ে চলেছে সুন্দরী নদীর লিডার। সে যে কী সুন্দরী আর কি বলবো। এবং তার পাশ থেকেই একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তার ওপর থেকে আমরা যাচ্ছি। আর এই পেহেলগাঁওয়ের অপরূপ সৌন্দর্য আমরা একবারে গিলছি, ঠিক আছে। সে যে কী সৌন্দর্য, মানে আর কি বলবো। কথায় আছে যে কাশ্মীরের মধ্যে সবথেকে সুন্দর জায়গা হচ্ছে এই পেহেলগাঁও, কিন্তু একটা কিন্তু আছে, কাশ্মীরের মধ্যে সবথেকে খতরনাক জায়গাও কিন্তু পেহেলগাঁও, ঠিক আছে। চলুন, আমরা পেহেলগাঁও মেন মার্কেট থেকে আর 2 কিলোমিটার দূরে রয়েছি। এই যে এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা না অমরনাথ যখন আমরা করেছিলাম তখন এখানে এসে আমাদের কার্ড দেখানো হয়েছিল। দেখুন, শ্রী অমরনাথজি সাইন বোর্ড, ওয়েলকাম টু ইয়াত্রিস লেখা আছে, বেস কাম। এটা হচ্ছে নোয়ান পেহেলগাঁও, ঠিক আছে। তো এখানে এসে কী করতে হয়, এখানে এসে যেই পার্চিটা আছে না, সেই অমরনাথ যাত্রার, এখানে পুরো চেক করা হয়। চেক করে তারপরে প্রসিড করানো হয় চন্দনওয়াড়ির দিকে না, কিন্তু মানে এই পেহেলগাঁওয়ের দিকে। তারপরে আপনারা পেহেলগাঁওতে হোটেল নিন, তারপরে আপনাদের চন্দনওয়াড়িতে যেতে লাগবে। তো সবার আগে চেক পয়েন্ট কিন্তু এইটা অমরনাথ যাত্রার। তো আমরা এখন চলে এসেছি পেহেলগাঁওর একদম মেন মার্কেটে, যেখানে এই পেছনেই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড আমার আছে, ঠিক আছে। আর যে ইউনিয়নের গাড়িগুলো আছে সেটা হচ্ছে এইখানে ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ড। কিন্তু আনফর্চুনেট যে আজকে আমরা বেতাব ভ্যালি আর আরু ভ্যালি কিছুই করতে পারবো না, কারণ সব বন্ধ, এতটা বরফ পড়েছে, কোনো গাড়ি যাচ্ছে না। কিন্তু আমরা একটা প্ল্যান করেছি, সেটা হচ্ছে যে আমরা যেখানেই ঘুরতে যাই না কেন, বাঙালির ওদিক দিয়ে চলো, ওদিক দিয়ে চলো, ওদিক দিয়ে চল। হ্যাঁ, তো সেটা বলছিলাম যে যেখানে যাই না কেন আমাদের মটনটা খুব ফেভারিট। তো আমরা এখন যে হোটেলে আছি বা ঢুকবো যখন, সেখানে আমরা কথা বলে নিয়েছি যে আমরা যদি মটন আনি আপনারা রান্না করে দিতে পারবেন। না, কোনো ব্যাপার না, 300 টাকা পার কেজিতে লাগবে। তো ঠিক আছে, আমরা এখন এসেছি মেন মার্কেটে মটন কিনতে। চলুন দেখি, চলো। আমরা বরফ কিনতে মার্কেটে যাই, আর এখানে
বরফেরই মার্কেট। কত বরফ নেবেন আপনারা? এতটা বড় মানে বরফ পড়েছে লাস্ট দুদিন। আস্তে 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 মার্কেটে আসলাম, মার্কেট থেকে বললো যে এখানে যে মটনের লোকটা বসে সাহায্যে বসেনি, আমাদের সাজেস্ট করলো যে তোমরা ওল্ড প্যালগাঁও চলে যাও, সেখানে হয়তো পেতে পারো। তো আমরা সেখানেই যাচ্ছি এখন। মটন পাওয়া গেল না, দুর্ভাগ্য আমাদের। কি করবো? ফোন কর এই দেখুন শেফটাকে, পেট্রোল পাম্প, নাম্বার বলছি। পেট্রোল পাম্পের অবস্থা দেখুন, একদম বরফে বরফ হয়ে গেছে। চলুন আমরা একটু পেট্রোল ভরিয়ে নিই আমাদের গাড়িতে, অনেকক্ষণ জার্নি করেছি। এইবারের পেহেলগাঁও আমার কাছে একদম নতুন অভিজ্ঞতা। সাম্প্রতিক পর্যটক হামলার পর এখানকার ভিড় অনেকটাই কমে গেছে। তার ওপর আজ বরফ পড়ে রাস্তা বন্ধ। এই কারণেই আরু ভ্যালি, চন্দনওয়ারি আর বেতাব ভ্যালি সাইট সিইং করাই হলো না। তবে এতে কোনো আক্ষেপ নেই, কারণ আমরা যা পাওয়ার তা পেয়ে গেছি। এই অপার প্রাকৃতিক সৌন্দর্য, এই নীরবতা, এই শান্ত পরিবেশ, ভিড়ের বাইরে দাঁড়িয়ে পেহেলগাঁওকে যেন আরও বেশি করে অনুভব করছি। এই জায়গায় এক অদ্ভুত টান রয়েছে। মনে হচ্ছে পেহেলগাঁও তার মায়ায় আমাদের আটকে রেখেছে। কিছু জায়গা শুধু ঘোরা হয় না, অনুভব করা হয়। পেহেলগাঁও ঠিক তেমনি। পেহেলগাঁও যে রুমটা আছে হোটেল ডায়মন্ড স্টার, সেখানে আমরা চেক ইন করে নিয়েছি। চলুন রুমটা চট করে আমি আপনাদের একবার দেখিয়ে নিই। তো এই হচ্ছে আমার রুম নাম্বার 2001। এই রুমের ভেতরে ঢুকতে গিয়েই একটা ছোটো একটা টেবিল আছে, আর সামনে হচ্ছে বড় বিছানা। আচ্ছা, এখানে একটা টেবিল ফ্যান হচ্ছে, অবশ্য আমাদের এখন টেবিল ফ্যানের দরকারও নেই। আর এটা হচ্ছে আয়না। এখানে কাভার্ড রাখা আছে একটা, এখানে আপনাদের জিনিসপত্র রাখতে পারেন, জামাকাপড় রাখতে পারেন। আর এইটা হচ্ছে টিভি ইউনিট পুরো। আর এই হচ্ছে একটা সোফা রয়েছে, আর সামনে টি টেবিল রয়েছে। আর একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে যে এই সামনের ভিউ দেখুন, পুরো বরফ পড়ে রয়েছে। সামনের পুরো ভিউটা এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে ভিউটা। আর ওইখানে একটা পাখা রয়েছে। ওয়াশরুমটা দেখিয়ে দিই আমি আপনাদের। ওয়াশরুমটা বেশ বড়, এই সামনেই বেসিন আছে, আর এটা হচ্ছে কোমোড। ওয়াশরুমটা বেশ বড়, ঠিকঠাকই আছে। আর এখানে সেন্ট্রাল গিজার আছে বোধহয়, কোনো অসুবিধা হবে না সেন্টার গরম জলের জন্য। এই যে প্রপার্টিটা আমি নিয়েছি, এই প্রপার্টিটা আমাকে দিয়েছে হচ্ছে ট্যুর পিকার্স। ট্যুর পিকার্সের সঙ্গে আমি এই পুরো কাশ্মীর ট্যুরটা করছি। আপনারা যদি ট্যুর পিকার্সের সঙ্গে এই কাশ্মীর ট্যুর করতে চান, আমি তো বলবো অবশ্যই করুন, কারণ এনারা যেরকম রুম প্রোভাইড করছেন এবং যেই খাবার প্রোভাইড করছেন, ড্রাইভারও কিন্তু খুব সুন্দর। মানে আমি বললাম যে চলুন মটন কিনতে যাবো, তো ওনারা কিন্তু না করলো না, বললো চলো আমিও তোমাদেরকে নিয়ে যাই। তো আনফর্চুনেটলি পাইনি, কিন্তু কিছুটার ব্যবস্থা করতে হবে। ট্যুর পিকার্সের নাম্বার আমি এই নিচে দিয়ে দিচ্ছি, আপনারা কল করে ওনাদের কানেক্ট করতে পারেন। এখন আমরা এইখানে পেহেলগাঁওতে একটা দিন থাকবো, থেকে ফ্রেশ হব, এনজয় করব, খাওয়া দাওয়া করবো, বিশাল পরিমাণে খাওয়া দাওয়া করবো, সাইট সিন দেখবো, আর কালকে এখান থেকে চেক আউট করবো। চলুন একটু ফ্রেশ হওয়া যাক, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর মটনের কী হলো সেটা আমি বলছি আপনাদের। তো ব্যাপার হচ্ছে যে আমরা মটন পেয়ে গেছি, কারণ আমরা বাজারে গেছিলাম, কিন্তু বাজারে বললো যে মটনের দোকান বন্ধ। আর এইদিকে একজন আমাদের মটন এনে দিল। তো টোটাল পড়েছে, আমরা 1 কেজি নিয়েছি। এখানে মটন নিল 800 টাকা, আর এই কিচেন যে ইউজ করবো মশলাপাতি সব মিলিয়ে 200 টাকা, মানে টোটাল আমরা 1000 টাকা পে করলাম। চলুন এবারে আমরা পেহেলগাঁওতে এসে মটন রান্না করে খাবো। এই হোটেলের রান্নাঘরের লোকেশন আমাকে সত্যি একটু অবাকই করেছে। হোটেলের পেছন দিক দিয়ে বরফের সাদা চাদরের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম এখানকার হেসেল ঘরে। চারপাশে নিস্তব্ধতা, পায়ের নিচে নরম বরফের শব্দ, আর আমরা রান্না করতে যাচ্ছি এমন এক পরিবেশে যা সাধারণ কোনো কিচেনের মতন নয়। এ যেন প্রকৃতির মাঝখানে দাঁড়িয়ে নিজের হাতে খাবার তৈরির এক অন্যরকম অভিজ্ঞতা। রান্নাঘরটা দেখুন, এখানে পেহেলগাঁও রান্নাঘর আমাদের। এখানেই আমরা আজকে মটন রান্না করব। কিছু না কিছু তো এক্সাইটমেন্ট হবেই ভাই ট্যুরে, ঠিক আছে? সে পুরী হোক, দীঘা হোক, আর কাশ্মীর হোক, মটন আমরা খাবোই খাবো। সবার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে না, কিন্তু ব্লগিং করলে চলবে না, আমাকেও দেখতে হবে এদের দিকটা। হচ্ছে আমাদের মটনটা আনা রয়েছে, দেখুন এই 1 কেজি আছে। এইখানকার মটন না চর্বিটা একটু বেশি থাকে, যা দেখছি।
এখানে আমি আপনাদের একটা জিনিস দেখাই, দেখুন এইগুলো তো হচ্ছে সব এখানকার ট্যাঙ্কি, ঠিক আছে? এই হচ্ছে ট্যাঙ্কি, দেখুন সব নিচে সব বরফ তো জমেই রয়েছে। আর এদিকে একটা জিনিস রয়েছে, এই দেখুন এই বড় জিনিসটা, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে স্টিমার, একে বলছে স্টিমার। এর নিচে না কাঠ দিয়ে জ্বালায়, ঠিক আছে? কাঠ দিয়ে জ্বালায় আর ওদিকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এখান থেকে পুরো গরম জলটা নাকি সাপ্লাই হয়, এরা বলছে, মানে পুরো হোটেলের গরম জলটা এখান থেকে সাপ্লাই করা হয়। এই দেখুন এই যে এই পাইপ আছে, ঠিক আছে? এই পাইপ টাইপ দিয়ে ওখানে দেখুন পাইপ লাগানো আছে ভেতরে, এই পাইপ চলে যাচ্ছে ওইদিকে, গরম জলটা এখান থেকেই তৈরি হচ্ছে আর পুরো হোটেলে দিয়ে দিচ্ছে। এই হচ্ছে এই এদের পুরো জায়গাটা। আর পেছনের দিকে এদের একটা পুরো অ্যাপেল ভ্যালি আছে, এই হচ্ছে পুরো এদের আপেল বাগান। একটু যদি সামনে যাই আপনাদের দেখাবো, এই দেখুন এই হচ্ছে আপেল বাগান। আর একটা জিনিস দেখুন, ওই বরফগুলো না কীরকম তরলের আকৃতির মতন হয়ে গেছে জমে, দেখেছেন? এদিকে বরফগুলো জমে তরলের আকৃতি হয়ে গেছে, দেখেছেন? এই ভাই এই হাত মুझे दे दे ঠাকুর, নে মাংস ছাড়া হয়ে গেছে। ব্ল্যাক পেপার, এটা কি? মশলা, কুক মশলা, লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার দিচ্ছি লেবু, তাই তো? अभी मटन बनेगा, मटन मटन। हम लोग जहाँ जाता है वहीं पे पका के खाते हैं। ये बंगाल का शेफ है। खाने के लिए खाने के लिए तो दुनिया चल रहा है ना। हम अकेले 1 किलो 1.5 किलो मटन खा लेंगे। কিছু কর, ভাটবো কিছু। কেটে দেবে এটা। না না, এটা রাখবো। আহা, দেখেও ভালো লাগে, হ্যাঁ মটন। তো ফাইনালি আমাদের মটন এদিকে রান্না হয়ে গেছে অলরেডি, প্রেসারে বসানো, প্রেসারে কি বসানো হয়ে গেছে, সিটি মারা হয়ে গেছে। এই যে এটা হচ্ছে, এর ভেতরে রয়েছে আমাদের এই অমূল্য রতন, যেটা আমরা আজকে রাত্রে খাবো। তবে রাত্রে খাওয়ার আগে এখন অবশ্যই টেস্ট তো করবোই ভাই, 1 পিস 2 পিস তো টেস্ট করবোই। আর এখানের মটনটা না এতটা চর্বি দিয়ে দিয়েছে, এখানে এই মটন বলছে এরকমই হয় চর্বিওয়ালা মাছ। চলুন একটু টেস্ট করা যাক। ও ভাই ওহো, ও কাশ্মীরি মাটন বানিয়েছে কে দেখতে হবে না? ভাইপো বানিয়েছে আমাদের শানু ভাই। ও একটু হাতায় নিয়ে দেখা দেখি, ডাবু হাটা। ও মাই গড, লেটস টেস্ট ইট। সারাদিন বড় বড় সিদ্ধ হয়েছে, একদম ঠিক আছে। ঘড়িতে বেজে গেছে হচ্ছে 9:45 আর আমরা চলে আসলাম হচ্ছে ডিনার খাবার জন্য। এই হোটেল ডায়মন্ড স্টারের পুরো রেস্টুরেন্ট হচ্ছে এটা। চলুন ডিনারে বোধহয় থাকবে হচ্ছে ভাত, ডাল, সবজি আর চিকেন। এই হচ্ছে আমাদের ডিনার হবে। এখন বেলগাঁও চলছে -5 ডিগ্রি সেলসিয়াস। বাইরের দৃশ্যটা একটু দেখিয়ে দিই আপনাদের যে কীরকম লাগে বাইরে রাত্রিবেলা বরফ পড়ে থাকলে। এই হচ্ছে রাত্রিবেলার দৃশ্য। সকালবেলা দেখেছেন, আর রাত্রিবেলা এরকম লাগে, পুরো বরফকে লাইটগুলো রয়েছে তো খুব সুন্দর লাগছে। সত্যি কথা বলতে এত ঠান্ডায় আমার খুব বেশি খেতে একটু অসুবিধেই হয়, তাই সীমিত পরিমাণেই খাওয়া হলো আজ। দিনভর ঘোরাঘুরি আর রান্নার পর শরীরও বেশ ক্লান্তই ছিল। গরম কম্বলের নিচে ঢুকে আমরা চলে গেলাম ঘুমের দেশে। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর আমি যেটা বলেছিলাম আপনাদের যে ওইটা হচ্ছে ফ্যান, অ্যাকচুয়ালি ওটা ফ্যান না, ওটা হচ্ছে রুম হিটার, ঠিক আছে? আমরা এখন জ্বালিয়ে রেখেছি কারণ প্রচণ্ড ঠান্ডা এখানে, -5 ডিগ্রি সেলসিয়াস। আর
এদিকে হচ্ছে একটা ইয়ে দেওয়া আছে দেখুন, এই আমাদের ইলেকট্রিক ব্ল্যাঙ্কেটও দেওয়া রয়েছে এখানে, তো এটা আমি হাই করে রেখেছি। খাওয়া দাওয়া বেশ ভালোই হলো। দেখুন কালকে সকালবেলা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, আর কালকে সকালে আমরা বেরিয়ে যাব হচ্ছে এখান থেকে বানিহাল। ওকে, সকাল সকাল ভোরবেলা বরফের সঙ্গে দেখা হচ্ছে আপনাদের পেহেলগাঁওয়ের সুন্দর সকালে, সঙ্গে কনকনে ঠান্ডা নিয়ে। টাটা। সুপ্রভাত, পেহেলগাঁও থেকে বলছি। কালকে রাত্রে আমরা এই হোটেলটাই ছিলাম, হোটেল ডায়মন্ড স্টার। আর এখন ঘড়িতে বেজে গেছে 9:15। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এখনও ব্রেকফাস্ট হয়নি, আমাদের গাড়ি অলরেডি চলে এসছে। তো আমরা প্রথমে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমরা সোজা চলে যাব হচ্ছে বানিহাল। বানিহাল এমন একটা জায়গা, যেই জায়গা কিন্তু বরফের প্রাচুর্য অনেক বেশি দেখা যায়। কারণ যখন আমরা ট্রেনে করে আসছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছিলেন আমার সেই আগের ভিডিওগুলোতে, ওই বন্দে ভারতে, যে আমরা যখন বানিহাল থেকে আসলাম না, বরফ প্রচুর ছিল। কাজিগান, বানিহাল, বিজবিহারা এসব জায়গায় প্রচুর বরফ থাকে। আর যখন আমরা এই অনন্তনাগ বলুন বা এই কী বলবো আস্তে আস্তে শ্রীনগরের দিকে যাই, তখন বরফের প্রাচুর্যটা কমে যায়। তো বানিহালেও কিন্তু প্রচুর ঘোরার জায়গা আছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বা এই সময়ে দাঁড়িয়ে আমাদের আর ঘোরার জায়গা ঠিক করতে হচ্ছে না। কারণ প্রকৃতি বলছে, ভাই তুমি এসছো কাশ্মীরে, তোমাকে আর আলাদা করে ঘোরার জায়গা ঠিক করতে হবে না, তুমি যেখানেই যাবে সেখানেই তোমার একটা সাইট সিন হয়ে যাবে। কেননা আমি এখানে দাঁড়িয়ে আছি, এখন এখানে আমার একটা সাইট সিন হয়ে যাচ্ছে। দেখুন চারদিকে যে বরফটা রয়েছে, এই বরফ কিন্তু সব জায়গায় এখন কাশ্মীরের। সূর্য উঠেছে, সূর্যের আলো দেখা যাচ্ছে। তো আমাদের কাছে প্রাপ্তি হচ্ছে এইটাই যে মানে আমরা স্নোফলস পেয়েছি, আমরা বৃষ্টি পেয়েছি, এবং আমরা এই রোদ ঝলমানো আকাশও পেলাম। তো এটাই হচ্ছে আমাদের এই ট্যুরের প্রাপ্তি। বানিহালে গিয়ে দেখি আপনাদের কী দেখাতে পারি। ওইখানকারও প্রচুর জায়গা আছে, ওইখানেরও প্রচুর মানে সুন্দর সিনারি আপনাদেরকে উপহার দেবো আমি আমার ব্লগে। তাহলে আপাতত ব্রেকফাস্টটা করা যাক এবং চট করে সেখানে চলে যাওয়া যাক। ঠিক আছে, আপাতত আমার যা মনে হয় যে বানিহাল নিয়ে বাংলা আপাতত কোনো ব্লগ নেই, আমি প্রথম বানাবো। ঠিক আছে, তো চলুন। সকালের ব্রেকফাস্টে ছিল পোহা, ওটস, সেদ্ধ ডিম আর গরম ধোয়া ওঠা চা। এই সাধারণ কিন্তু পরিপূর্ণ নাস্তা সেরে আমরা বিদায় জানালাম পেহেলগাঁওকে। তারপর শুরু হলো আমাদের নতুন যাত্রা বানিহালের পথে। বানিহাল নামটা কয়েক বছর আগেও অনেকের কাছে তেমন পরিচিতি ছিল না, কিন্তু আজ আমরা সেই বানিহালকে একটু অন্যভাবে এক্সপ্লোর করব। পায়ে হেঁটে ঘুরে দেখব এখানকার অচেনা পাহাড়ি নদী, অনুভব করব স্থানীয় পরিবেশ, আর সবচেয়ে রোমাঞ্চকর অংশ কাশ্মীরের লোকাল ট্রেন জার্নি, তাও আবার বরফের ওপর দিয়ে। তাই সামনে আসছে আরও কিছু দারুণ উত্তেজনাপূর্ণ মুহূর্ত। পরবর্তী কয়েকটি পর্ব হতে চলেছে আরও বেশি রোমাঞ্চে ভরা। ওই বাইরের দেশের সঙ্গে এই আমাদের ভারতের কোনো রকম কি অমিল পাওয়া যাচ্ছে? দৃশ্য কীরকম সেম মনে হচ্ছে না? তাহলে মাত্র 20 টাকার জার্নিতে কাশ্মীরের লোকাল ট্রেনে এরকম দৃশ্য, আমি কেন ভাই এত টাকা খরচা করে আমি বিদেশে ব্লগ করতে যাবো ভাই? বিদেশের ব্লগে আমি কেন ট্রেন ব্লগ আনবো ভাই? এত টাকা খরচা করে 4.5 লাখ টাকা 5 লাখ টাকা খরচা করে, টাকা কোথায়? 20 টাকাতেই আমার এইসব দৃশ্য আমি দেখিয়ে দেবো আপনাদের। আমাদের ভারতবর্ষে যা আছে পৃথিবীতে আর কোথাও কিছু নেই, এটুকু আমি জানি।